আসসালামু আলাইকুম। এখন কথা বলবো আসলে আমাদের বর্তমান সাম্প্রতিক সময়ে ক্রিকেট নিয়ে। তো আপনারা জানেন যে বাংলাদেশ আফগানিস্তানের সাথে ৮ রানে হেরে বিশ্বকাপের মানে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন আসলে ভঙ্গ হয়ে গিয়েছে। তো আমরা যদি একটু সমালোচনা করি, তো যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে মানে আমাদের টপ অর্ডার বরাবরই আসলে ফেল করেছে। যেটা ২-৩টা বা ৪টা সিরিজ বিশ্বকাপেও ২০২৩ বিশ্বকাপেও সেটা দৃশ্যমান ছিল যে টপ অর্ডার রান করতে পারিনি দেখে আমরা সেমিফাইনালে যেতে ব্যর্থ হয়েছি। তো এই ২০২৪ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও সেইটা আসলে অব্যাহত ছিল। কারণ আমরা যদি খেয়াল করি যে লিটন কুমার দাস শুধু আফগানিস্তানের সাথে ম্যাচটা ছাড়া আফগানিস্তানের ১ ওভারে ১৩ রান নিয়েছে, কিন্তু পরে নাকি ওদের ড্রেসিং রুম থেকে একটা বার্তা এসেছিল যে ৩ উইকেট পড়ে যাওয়ার পরে নাকি ওরা ধরে ধরে খেলবে, মানে ওদের টার্গেট হচ্ছে ১২ ওভার ৫ বলে ১১৫ রান চেস করতে হবে, সেটা হচ্ছে সেমিফাইনালে যেতে হলে। আর যদি বাংলাদেশ যদি ১৩ ওভারের পরে গিয়ে জিতে, তাহলে সেক্ষেত্রে অস্ট্রেলিয়া চলে যাবে ফাইনালে। তো যেহেতু আফগানিস্তান ২টা ম্যাচ জিতেছে, তো সেক্ষেত্রে আসলে আফগানিস্তানে চলে গিয়েছে ফাইনালে। তো এখন আমাদের টপ অর্ডাররা আসলে রীতিমতোই ফেল করেছে। সেটা টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও দেখা গিয়েছে। তো আসলে আমাদের আমাদের আসলে ফেইলের প্রধান কারণই হচ্ছে কিন্তু ডট বল খেলা। কারণ এই এন্টায়ার ওয়ার্ল্ড কাপে যেই বাংলাদেশ যে টোটাল গ্রুপ স্টেজে টোটাল ৪টা ম্যাচ খেললো, আর এখানে যে ৩টা ম্যাচ খেললো, 7টা ম্যাচে কিন্তু টোটাল ৩৮৫টা ডট বল দিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা, আমাদের টপ অর্ডার মিডল অর্ডার ব্যাটসম্যানরা। তো লিটন দাস ৫৬% ডট বল দিয়েছে। আর সবচেয়ে আর মাহমুদুল্লাহ ৫৬%, সাকিব আল হাসান ৪০% এবং তাওহিদ হৃদয় সবচেয়ে কম ৩৯% এবং নাজমুল হাসান শান্ত হচ্ছে ৫২%। আর তানজিদ তামিমও ৫২%, যেটা ওপেনার হিসাবে খারাপ, কিন্তু ওপেনার হিসাবে খারাপ করলেও তার সেটা যেহেতু প্রথম ৬ ওভার থাকে ম্যান্ডেটরি পাওয়ার প্লে, সেহেতু তার বাউন্ডারি দিয়ে সেটা পুষিয়ে দেওয়ার কথা। কিন্তু লিটন দাস এবং তানজিদ তামিম বরাবরই ব্যর্থ হয়েছে। কারণ তানজিদ তামিম ৩টা ম্যাচেই ০ রানে ০ ডিজিটে আউট হয়েছে, যেটা আসলে ওপেনারের পক্ষে খুবই খারাপ, খুবই জঘন্য পারফরমেন্স টপ অর্ডারে। কারণ টপ অর্ডার ফেল করেছে দেখে কিন্তু আমরা একটা বড় স্কোর হয়নি বা চেস ডাউন করতে পারেনি। তো আফগানিস্তানের সাথে ম্যাচটা খুবই খারাপ লাগলো। তো প্রত্যেকটা ম্যাচে অন অ্যান অ্যাভারেজে কিন্তু ৫৫টা করে গড়ে ৫৫টা করে ডট বল কনসিড করেছে বাংলাদেশ। তো ডট বল কেন হয়? ডট বল হয় হচ্ছে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, কারণ আপনার যখন মাঠের চারপাশে খেলার দক্ষতা না থাকে বা আপনি খেলতে পারেন না, তখনও কিন্তু ডট বল কনসিড হয়। কারণ বাংলাদেশ টিম প্লেয়াররা, টপ অর্ডার ব্যাটসম্যানরা কিন্তু সুইপ শট খেলতে গিয়ে আউট হয়েছে। তো মানে স্কোয়ার লেগ বা ডিপ স্কোয়ার ওইখানেই ম্যাক্সিমাম রান নেয়। কারণ সুইপ শট খেলতে গিয়ে বাংলাদেশের ব্যাটাররা আউট হয়েছে ১০ বার। মানে আই রিপিট, সুইপ শট খেলতে গিয়ে বাংলাদেশের ব্যাটার আউট হয়েছে ১০ বার। ক্যান ইউ ইমাজিন? যেখানে আফগানিস্তানের মানে ডট বল খেয়েছে ১৫৮টা, সেখানে বাংলাদেশের ১৮৪টা ডট বল কনসিড করেছে। কারণ আফগানিস্তানের গুরবাজ এবং যেই আরেকজন ওপেনার আছে, তারা কিন্তু মোটামুটি ভালোই ফ্লাইং স্টার্ট করেছে। তো আফগানিস্তানের ওপেনিং জুটি বাদ দিলে মিডল অর্ডারে কিন্তু তাদের গড় হচ্ছে ১১, অনলি ১১। কাজে বুঝতে পারছেন আফগানিস্তান ওপেনিংয়ে খুবই স্ট্রং। রহমতুল্লাহ গুরবাজ কিন্তু আইপিএল খেলে, বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগগুলো খেলে, যে কারণে কিন্তু সে অনেকটা শানিত পরিশানিত হয়েছে খেলতে খেলতে। কারণ ওয়ার্ল্ড কাপ ২০১৩-তে কিন্তু গুরবাজ বেশ ভালো খেলেছে, আর লিটন দাস আর গুরবাজ কিন্তু প্রায় সেম পর্যায়ে। অথচ গুরবাজ কিন্তু আজকে নিজেকে একটা পজিশনে নিয়ে গিয়েছে, আর লিটন দাস ধারাবাহিকতার কারণে সে খেলতে পারেনি। তো আমি যদি লাস্টের ম্যাচটা আলোচনা করি, আফগানিস্তানের সাথে বাংলাদেশের ম্যাচটা, কারণ আমরা ডট বলের কারণে কিন্তু আমরা অনেক পিছিয়ে যাই। কারণ মিডল ওভারে কিন্তু ৭ থেকে ১২-১৩ ওভার পর্যন্ত কিন্তু ফিল্ডাররা মানে একটু ছড়িয়ে ছিটিয়ে থাকে, যে কারণে কিন্তু আপনার সিঙ্গেল বের করে একটু কঠিন, কারণ মাঠে চারপাশে থাকে। তো আমাদের স্কোরিং জোর কিন্তু ভিজনে মানে স্ট্রেটে লং অন লং অফে কিন্তু আমাদের ব্যাটসম্যানরা খেলতে পারেই না। তো যে কারণে কিন্তু আসলে আমাদের আসলে ডট বল কনসিড করতে হয়। তো ডট বলের পার্সেন্টেজটা আমরা যত কমিয়ে আনবো ততই আমাদের জন্য ভালো। তো আমরা চেষ্টা করব যে বাংলাদেশ টিমের আসলে খুবই ন্যাক্কারজনক পারফরমেন্স। আসলে বাংলাদেশের প্লেয়ারদের অপশন নেওয়া উচিত, বিশেষ করে মাহমুদুল্লাহ, তারপরে হচ্ছে সাকিব আল হাসান। কারণ সাকিব আল হাসানও কিন্তু এবার তার নামের প্রতি সুবিচার করতে পারেননি।
তিনি তার পারফরমেন্সের 50%ও দিতে পারেনি। আর মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েও আমাদের যে আলোচনা, মাহমুদুল্লাহ রিয়াদ আসলে 50-50তেই চলে, 50 ওভার ক্রিকেটেই চলে। তো এইটার আসলে অনেক কারণ আছে, কারণ আমাদের পাইপলাইন যথেষ্ট শক্তিশালী না। কারণ মাহমুদুল্লাহর এগেনস্টে আপনি কাকে আনবেন? সবাই তো সেম। শামীম পাটোয়ারিও আসলে মানে তেমন, সে খালি মানে লেগ ছাড়া আর পারেই না। তো আফিফ হোসেনেরও অনেক দুর্বলতা আছে, দুর্বলতা আসলে প্রত্যেকটা প্লেয়ারেরই আছে। কিন্তু আমাদের প্লেয়ারদের আসলে উচিত বেশি বেশি আসলে সিঙ্গেল ডাবলসের প্রতি জোর দেওয়া, তাহলে আমাদের একটা বড় একটা সম্মানজনক স্কোর হবে। তো বাংলাদেশ বাদ পড়েছে, এই জন্য আসলে খুবই খারাপ লাগে। কারণ আমরা দর্শক, আসলে আমাদের আবেগের আসলে তাদের কাছে কোনো মূল্য নেই। কারণ আফগানিস্তানের কিন্তু একটা দেশপ্রেম আছে, যে কারণে কিন্তু তারা হৃদয় দিয়ে খেলে, তারা কিন্তু নিজেদেরকে উজাড় করে দিয়ে খেলে, বা আফগানিস্তানের প্লেয়াররা। তো আসলে খুবই স্যাড, বাংলাদেশ সেমিফাইনালে গেলে আসলে খুবই ভালো লাগতো। কারণ আমরা আসলে খেলা দেখি, খেলা আসলে ক্রিকেট আসলে আমাদের একটা আবেগ। আসলে আবেগের জায়গায় আমরা যতই বলি যে ক্রিকেট খেলা দেখবো না, কিন্তু দিন শেষে কিন্তু একমাত্র আমাদের ক্রিকেটেই কিন্তু একটা ভালো পজিশনে গিয়েছে আমরা। আর কিন্তু ফুটবলে তো খুবই খারাপ অবস্থা, জীবনও কখনো আগামী 50 বছরে যেতে পারে কিনা সন্দেহ বাংলাদেশ। কারণ ক্রিকেটই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলে বরাবর, এবং পারফরমেন্সে যেরকম আমরা আশানুরূপ পারফরমেন্স আমরা পাই না প্লেয়ারদের কাছ থেকে। আমাদের ব্যাটারদের আসলে সামর্থ্যেরও অনেক অভাব। আর সিঙ্গেল ডাবলসের প্রতি আসলে অনেক বেশি জোর দিতে হবে, কারণ সবসময় বাউন্ডারি মেরে আসলে ম্যাচ জেতানো যায় না। সিঙ্গেল ডাবলসেও কিন্তু প্রচুর রান বের হয়, যেটা বিরাট কোহলি, তারপরে ধরেন যে জো রুট, এদের স্টিভ স্মিথ, এদেরই কেন উইলিয়ামসন, এরাই কিন্তু তার উদাহরণ সামনে। তো আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত আশা করছি।